আচ্ছা, এখন থেকে আমরা একটু চিন্তা করতেছি যে আসলে আগের মতোই ব্যাক করার, কারণ অন্য সেকশনের অনেকে অবজেকশন জানাচ্ছে স্যার আসলে টিমসটা আমরা ইউজ করতে পারতেছি না। জি আর স্যার, টিমস আমিও ইউজ করতে পারতেছি না। টিমসে টিমসে অনেক প্রবলেম হচ্ছে। জয়েন করাটা একটু ডিফিকাল্ট। এই জন্য ভাবতেছি যে এখন থেকে ক্লাসরুম আর জুম এই দুইটাই ইউজ করব। এটা জি স্যার। পরে লেকচার গুলো আপলোড করে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা থাকি। অযথা কমপ্লিকেশনের কি দরকার। আর জি টিমসে স্যার। আপাতত আপডেট গুলো দিয়ে দিব না, পরে এক সময় আমরা ওই পুরোপুরি স্যার ক্লাসরুমে শিফট। টিমসে তো আমি এখনো জয়েন করতে পারি নাই। হ্যাঁ, অনেকের আসলে সমস্যা কি যে মোবাইল যদি একটু ভালো র্যামের না হয় তাহলে আসলে টিমসে আমরা ওইটা ইউজ চালাতে পারি নাকি ঠিকভাবে টিমস এর অ্যাপটা। এটা একটু সমস্যাজনক। আর আচ্ছা। টিমসটা আসলে আমার মনে হয় পড়াশোনার জন্য অত না আর কি, ওই যে অফিসিয়াল কাজ কারবার করার জন্য এটা জি স্যার, বেশি active। ক্লাসরুমটাই পারফেক্ট আছে। হ্যাঁ, তো আমরা এখন থেকে ক্লাসরুমে মোটামুটি আপডেট দিব এবং সব সময় এটা মেনটেন করব। ওকে স্যার। আচ্ছা, আমরা যদি এখন একটু শেয়ার করি স্লাইডটা। আর হ্যাঁ, আমাদের হচ্ছে এই ক্লাসটা অফলাইনে ছিল। সেটা হচ্ছে কয়টায় রাতে ছিল আর কি। এখন এটা হচ্ছে আমরা 6:45 মনে হয়। হ্যাঁ, আমাদের স্যার কোঅর্ডিনেটর স্যার নফাস স্যার বললেন যে এটা শিফট করে ফেলা হয়েছে, কিন্তু ডেটটা আমাকে জানান নাই কখন হবে। এই যে আমি আজকে রুটিন চেক করে দেখলাম এটা আজকেই হওয়ার কথা। তো এই জন্য আর কি আমরা এখন থেকে 6:30টার দিকে আমরা শুরু করবো। ঠিক আছে, Yes, প্রতি শনিবার। হ্যাঁ, তো এখানে আমরা yes. পাওয়ার ইলেকট্রনিক্স আমরা কতটুকু করেছিলাম মনে আছে? আমার এই যে স্লাইডটা তো দেখতে পাচ্ছেন এখন, তাই না? হুম। আমরা চ্যাপ্টার জি থ্রি স্যার, দেখা যায়। কিছু দূর গেছিলাম, তাই না? এটা কি পড়ছিলাম? মনে হয় পড়েছিলাম। তারপর একটু রিভিউ করি। আমাদের চ্যাপ্টার থ্রিতে আমরা পড়বো হচ্ছে থাইরিস্টর, ঠিক আছে, স্পেসিফিক্যালি এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো থাইরিস্টরের যেই বিল্ডিং মেকানিজম সেটা আমরা আগের দিন পড়েছি। বেসিক্যালি থাইরিস্টরটা আসলে অনেকটা আমাদের ডায়োডের মতোই, জাস্ট উইথ এন এডিশনাল গেট। কিন্তু আমি যদি এটা ডিভাইস স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা দেখবো কি ডায়োডের যে পিএন জাংশন আছে, এই পিএন জাংশন ছাড়াও এখানে আরো দুইটা জাংশন আছে। একটা হচ্ছে আপনার এই যে এটা এতটুকু তো আমরা বলতে পারি একটা ডায়োডের মতোই। ডায়োডে এখান থেকে ক্যাথোডের কানেকশনটা বের হয়ে আসে। কিন্তু এছাড়াও আমাদের আরো দুইটা জাংশন, মানে পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন, এটা মাঝখানেরটা হচ্ছে আমাদের উল্টা পিএন জাংশন বলতে পারি। তো মোট টোটাল হচ্ছে আমাদের তিনটা, জে 1 জে 2 জে 3, তিনটা জাংশন আমাদের আছে। এই তিনটা জাংশনের মধ্যে আমাদের শুরুতে থাকবে অ্যানোড অ্যাজ ইউজুয়াল, পজিটিভ সাইড, পজিটিভ প্রান্ত। আর নিচে হচ্ছে আমাদের ক্যাথোড বা নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, আমাদের হচ্ছে ব্যাটারিটা আমরা যদি এটা ফরওয়ার্ড ব্যাস করতে যাই তাহলে ব্যাটারিটা এভাবে পজিটিভ নেগেটিভের সাথে আমাদের কানেক্ট করাতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের আরেকটা এক্সট্রা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গেট টার্মিনাল। এখন গেট টার্মিনালটাকে আমরা হচ্ছে ইউজ করব আমাদের এটা কখন অ্যাক্টিভ হবে আর কখন অ্যাক্টিভ হবে না এটা কন্ট্রোল করতে। যেমন আমরা আমরা যদি একটা ডায়োডের ক্ষেত্রে দেখি, ডায়োডের ক্ষেত্রে সে হচ্ছে সব যে কোনো সময় ফরওয়ার্ড বায়াস দিলেই সে হচ্ছে কি করে, কন্ডাক্ট করা শুরু করে। এখন এই যে ফরওয়ার্ড বায়াসটা কখন থেকে, ফরওয়ার্ড বায়াস দেওয়ার পরে কখন থেকে কন্ডাক্ট শুরু করতে হবে, ফর এক্সাম্পল আমি ধরেন সার্কিটটাকে ফরওয়ার্ড বায়াস করলাম 0তম সেকেন্ডে, কিন্তু আমি চাচ্ছি সে দ্বিতীয় সেকেন্ডে, মানে 2 সেকেন্ডে সে হচ্ছে কি ওপেন হোক বা অ্যাক্টিভ হোক। তো এই যে ট্রিগারিংটা বা হচ্ছে কন্ট্রোল একটা মেকানিজম, এই কন্ট্রোল মেকানিজমটা আমরা ডায়োডে করতে পারি না, বাট এটা এসসিআর এর গেট পালসের মাধ্যমে এটা করতে পারবো। ঠিক আছে, তো এথাইরিস্টর ইজ এ 4 লেয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। চারটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, চারটা লেয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস অফ পিএন স্ট্রাকচার উইথ 3 পিএন জাংশনস। ইট হ্যাজ 3 টার্মিনালস, অ্যানোড ক্যাথোড এন্ড গেট। অ্যানোড ক্যাথোড এবং গেট। তো আপনারা যদি প্র্যাকটিক্যাল ল্যাব করে থাকেন এখন ল্যাবে আপনারা এই আইসিটা দেখতে পাবেন, এটা এরকম ভাবে আইসি থাকে। আচ্ছা, তো আগের দিন সম্ভবত একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ইউটিউব ভিডিও, যে এটা হচ্ছে কিভাবে আসলে আমাদের থাইরিস্টরটা কাজ করে। জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাই, তাহলে আমাদের পরবর্তী পড়াগুলো বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে দেখেন, আমাদের একটু আগে যেটা বললাম আমাদের পিএন স্ট্রাকচার আছে। এই পিএন স্ট্রাকচারটার মধ্যে আমরা তিনটা লেয়ার দেখতে পাচ্ছি, যে তিনটা লেয়ার সাধারণত অবস্থায় আমাদের কি ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়ে যাওয়ার কথা। ডিপ্লেশন রিজিয়নটা ভেদ করে আমাদের ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে ফ্লো করাতে হয়। কিন্তু এখন যখন আমরা ব্যাটারিটা, এটা এটা এখানে নেগেটিভ, মানে হচ্ছে আমাদের
অ্যানোডটা নেগেটিভ সাইডের সাথে আর ক্যাথোডটা পজিটিভ সাইডের সাথে কানেক্টেড আছে। আমরা যদি এই অবস্থায় করি তাহলে আমাদের দুইটা জাংশনে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। কিন্তু যদি এটা মানে পজিটিভ সাইডটা পজিটিভের সাথে বা অ্যানোডের সাথে এবং নেগেটিভ সাইডটা ক্যাথোডের সাথে আমরা কানেক্ট করাই, তাহলে দেখবো কি ওই দুইটা যে জাংশন ছিল ওই দুইটা জাংশন হচ্ছে ব্যাটারির প্রভাবে ডিপ্রেশন রিজিয়নটা কি হয়ে গেছে, মানে হচ্ছে শুরু হয়ে গেছে, শুরু হয়ে একদম প্রায় ইনএফেক্টিভ হয়ে গেছে। বাট মেইনলি থাকবে আমাদের কি ওই যে পরবর্তী যে এনপি জাংশনটা ছিল, এই জাংশনটা আমাদের ডিপ্রেশন রিজিয়নে থাকবে। এখন আমাদের কাজ হবে কি এরকম ভাবে একটা সিগন্যাল তৈরি করা বা গেট ট্রিগার দেওয়া, যেটা যাতে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো এখান থেকে এখানে চলে যেতে পারে ডিপ্লেশন রিজিয়ন ভেদ করে। তো আমরা সেম কাজটা করতে পারি হচ্ছে একটা গেট সিগন্যাল তৈরি করে। গেট সিগন্যাল দিলে হচ্ছে আমাদের বড় কি পয়েন্টটা হচ্ছে কি যে আপনি গেট সিগন্যাল একবার দেওয়ার পরে আপনি যদি গেট সিগন্যালটা সরিয়েও ফেলেন, মানে হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা ডিসকানেক্ট করেও দেন, তাহলেও আসলে আপনার কি আপনার এই যে এই ইলেকট্রন ফ্লোটা থামবে না। তার মানে আসলে থাইরিস্টর বা এসসিআর যে বেসিক থাইরিস্টরটা, এটার প্রধান কাজ হচ্ছে সে যখন একবার ট্রিগার করে দিবে, একবার ট্রিগার হয়ে যাবে, তারপর সে কন্টিনিউয়াসলি রানিং থাকবে ট্রিগার সিগন্যালটা না থাকার পরেও। এভাবে আসলে আমরা ইন্টারনাল আর্কিটেকচারটা বুঝতে পারি। আচ্ছা, এখন এখন আমাদের আমাদের বুঝতে হবে যে আসলে কি আমাদের হচ্ছে যে ইয়াটা মানে আইভি ক্যারেক্টারিস্টিকটা, আমরা ডায়োডের ক্ষেত্রে কিন্তু আইভি ক্যারেক্টারিস্টিকটা পড়েছি। তো ডায়োডের ক্ষেত্রে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিকটা কি ছিল, আমরা প্রথমে রিভার্স বায়াস থেকে শুরু করি। একটা ডায়োডকে যখন আমরা ডায়োডের পি টাইপটাকে আমরা নেগেটিভ সাইডের সাথে আর এন টাইপটাকে পজিটিভ সাইডের সাথে আমরা যখন কানেক্ট করাতাম, তখন আমরা দেখতাম কি যে অল্প কিছু লিকেজ পরিমাণ কারেন্ট সে প্রবাহিত করতেছে, এবং ফাইনালি যখন ব্রেকডাউন ভোল্টেজ হয় বা নি ভোল্টেজের কাছাকাছি চলে যায়, তখন সে ব্রেকডাউন হয়ে এভাবে মানে পুরাপুরি তার ব্রেকডাউন হয়ে যায়, ইন্টারনাল স্ট্রাকচারটা ডিস্ট্রয় হয়ে যায়, তখন সে একদম কন্ডাক্ট করা শুরু করে। এবং এই ভোল্টেজটা আসলে অনেক বেশি হয়, ঠিক আছে, ডায়োডের ক্ষেত্রে অনেক বেশি হয়। তো আমাদের এসসিআর এর ক্ষেত্রেও আসলে সেম, আপনি যখন এটাকে রিভার্স বায়াসে আপনি কানেক্ট করাবেন তখন কিছু রিভার্স লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। এবং একটা সময় পর্যন্ত যখন এই কানেকশনের ভোল্টেজটা বা অ্যাপ্লাইড ভোল্টেজটা আপনার হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের বেশি হবে, তখন হচ্ছে আমাদের ডায়োডটা ব্রেকডাউন হয়ে যাবে বা এসসিআরটা ব্রেকডাউন হয়ে যাবে। কিন্তু ফরওয়ার্ড বায়াসে কি হয়, তো আমরা দেখেছিলাম যে ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে 0.7 ভোল্টের পরে সে হচ্ছে পুরোপুরি ভাবে কন্ডাক্ট করা শুরু করে। কিন্তু এসসিআর এর ক্ষেত্রে জিনিসটা আসলে একটু অন্যরকম। এখানে এসসিআর এ কি হয়, আস্তে আস্তে আপনার লিকেজ কারেন্ট প্রবাহিত হবে, মানে অল্প কিছু মাইক্রো এম্পিয়ার লেভেলে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু আপনি যখন এটার অ্যাপ্লাইড ভোল্টেজটা ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজে সমান দিবেন, ঠিক আছে, আপনি যখন ভোল্টেজটা ফরওয়ার্ড অ্যানোড ক্যাথোড ভোল্টেজ আর কি, দেখেন আপনি যেখানে আমরা ভোল্টেজ অ্যাক্রস অ্যানোড টু ক্যাথোড, আমরা বা এ টু কে টার্মিনাল, আপনি যখন এই যে এ টু কে টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে এটা আপনার অনেক বেশি হয়ে যাবে এবং ভিবিও ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজকে এক্সিড করবে, তখন আপনার এটা আহ, আহ, মানে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, ঠিক আছে, এটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। কিন্তু যদি এখন এখন অনেক সময় এমন হয় কি যে আপনার হচ্ছে এখানে যে ভোল্টেজটা দিচ্ছেন এই ভোল্টেজটার কারণে আমাদের ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার হচ্ছে এত ভোল্টেজ আপনার কাছে নাই। ফর এক্সাম্পল ধরেন যে ভিভিও এর মান হচ্ছে আপনার 500 ভোল্ট, ঠিক আছে, কথার কথা 500 ভোল্ট যদি আপনাকে দিতে বলে, সেক্ষেত্রে আসলে আপনি আপনার কাছে এই পরিমাণ 500 ভোল্টের সোর্স নাই। এখন আপনি কি করবেন, আপনার তো এসিয়াটা ট্রিগার করতে হবে। তো সেই জন্য আসলে আপনার গেট ট্রিগারিংটা কাজে আসে। আপনি যখন গেট ট্রিগার দিবেন তখন আসলে এই যে কার্ভটা আছে, এই যে কালো রঙের কার্ভটা আছে যেটা থেকে আমাদের হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের এসিয়াটা ট্রিগার হয়েছে, কালো রঙের কাজটা কার্ভটা আস্তে আস্তে আমাদের এই দিকে সরতে থাকবে, এদিকে সরে আসবে। ঠিক আছে, একটু গেট ট্রিগার দিলে আমাদের এখানে আসবে, তার চেয়ে বেশি গেট ট্রিগার দিলে এখানে আসবে, ঠিক আছে, এভাবে আসলে আপনি যত গেট ট্রিগার দিবেন আমাদের কারেন্ট গুলো এদিকে সরে আসবে। ঠিক আছে, when the anode voltage is made positive with respect to cathode the junctions J1 and J3 are forward biased। তার মানে হচ্ছে J1 and J3 forward bias হবে আর J2 reverse bias হবে। একটু আগে আমরা দেখলাম only a small leakage current flows through anode to cathode, ঠিক আছে। পরবর্তীতে আমাদের তারপর কিছু আমাদের সংজ্ঞা পড়তে হবে। থাইরিস্টর ইজ দেন সেড টু বি ইন ফরওয়ার্ড ব্লকিং অর অফ স্টেট, মানে হচ্ছে যে এই যে যতক্ষণ পর্যন্ত না সে ট্রিগার হচ্ছে এই অংশটুকুকে আমরা বলবো ফরওয়ার্ড ব্লকিং বা অফ স্টেট, ঠিক আছে, কন্ডিশন। এন্ড দ্য লিকেজ কারেন্ট ইজ নোন অ্যাজ অফ স্টেট কারেন্ট, ঠিক আছে, এখানে যে কারেন্টটা আপনার প্রবাহিত হচ্ছে কারেন্টটা হবে আমাদের অফ স্টেট কারেন্ট। আচ্ছা,
তারপরে আমরা আমরা চলে যাই, আমাদের হচ্ছে আরো সংজ্ঞা আছে। ইফ দ্য অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ VAK is increased to a sufficiently large value, the reverse bias junction J2 breaks, মানে হচ্ছে J2 যে জাংশনটা ছিল, এর আগের চিত্রে যে জাংশনটা ছিল, সেই জাংশনটা আমাদের ব্রেক হয়ে যাচ্ছে। এই যে এই জাংশনটা আমাদের J2 জাংশনটা ব্রেক হয়ে যাচ্ছে, J2 জাংশন ব্রেক হয়ে আমাদের হচ্ছে কি হচ্ছে, কারেন্ট ফ্লো শুরু হচ্ছে। আচ্ছা, দিস ইজ নোন অ্যাজ অ্যাভালান্স ব্রেকডাউন। তো এই যে ব্রেকডাউনটা হচ্ছে এখানে এই অবস্থায়, আমাদের এটাকে বলা হয় অ্যাভালান্স ব্রেকডাউন, এন্ড দ্য করেসপন্ডিং ভোল্টেজ ইজ কল্ড ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ, অথবা ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজও আমরা বলতে পারি। আচ্ছা, ফাইনালি ফাইনালি আমরা যখন দ্য ডিভাইস ইজ দেন ইন এ কন্ডাক্টিং স্টেট, মানে হচ্ছে এই যে এই রিজিয়নটা, আমরা যখন এই রিজিয়নে চলে যাব তখন আমাদের ডিভাইসটা কন্ডাক্টিং স্টেটে আছে বা on state. Latching current is the minimum anode current required to maintain the thyristor in on state immediately after thyristor has been turned on and the gate signal has been removed. এখানে একটা গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে কারেন্টের না না বা ভ্যালু বা নাম বা থ্রেশহোল্ড দিয়ে দিছে, যেটা হচ্ছে ল্যাচিং কারেন্ট। এখন ল্যাচিং কারেন্ট জিনিসটা কি, এই যে আপনারা এখানে দেখতেছেন, ল্যাচিং কারেন্ট মানে হচ্ছে যে আমাদের থাইরিস্টরটা যখন অন হচ্ছে, মানে ইমিডিয়েটলি অনে আসছে, এবং হচ্ছে আপনার কি হচ্ছে, গেট সিগন্যালটা আপনি রিমুভ করে ফেলছেন, ওই সময় আপনার সার্কিটে এই পরিমাণ আইএলটা থাকতে হবে যাতে আপনার সিগন্যাল থাইরিস্টরটা অন অবস্থায় থাকে। আবারও বলি, আপনি যখন থাইরিস্টরটা অ্যানোড আপনার হচ্ছে অন স্টেটে নিয়েছেন এবং গেট সিগন্যালটা রিমুভ করে দিয়েছেন, ওই অবস্থায় আপনার সার্কিটে আইএল পরিমাণ কারেন্ট ফ্লো হতেই হবে। যদি হয় তাহলে আপনার এই সার্কিটটা অন স্টেটেই থাকবে। আর যদি অফ, আপনি আইএল পরিমাণ না আসে, তাহলে এটা আস্তে আস্তে অফ স্টেটের দিকে যাবে, মানে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, অফ হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কারেন্ট আছে, সেটা হচ্ছে হোল্ডিং কারেন্ট। মিনিমাম অ্যানোড কারেন্ট টু মেনটেন থাইরিস্টর ইন দা অন স্টেট, দ্য হোল্ডিং কারেন্ট ইজ লেস দেন দা ল্যাচিং কারেন্ট। মানে ফাইনালি আপনার হোল্ডিং কারেন্টের নিচে যদি চলে আসে, তাহলে আপনার এটা কি হয়ে যাবে, পুরোপুরি ডিভাইসটা অফ হয়ে যাবে। এখানে দুইটার মধ্যে পার্থক্য একটু বুঝতে হবে, মানে হচ্ছে আমাদের যখন গেট ট্রিগারটা সরে যাবে তখন মাস্ট বি এতটুকু হবে, এতটুকু হইতে হবে, ঠিক আছে, এই কারেন্টটা এতটুকু হইতে হবে। এতটুকু হয়ে যাওয়ার, এতটুকু যদি না হয় তাহলে আস্তে আস্তে আপনার এই যে কারেন্টটা ড্রপ করতে থাকবে এবং ডিভাইসটা আস্তে আস্তে অফ স্টেটে যেতে থাকবে। যদি আপনার, আপনি আবার গেট সিগন্যাল না দেন বা হচ্ছে এটা কারেন্টটা না বাড়ান, সেক্ষেত্রে আসলে আপনার সিগন্যালটা আলটিমেটলি হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে অফ হয়ে যাবে। কিন্তু যদি হোল্ডিং কারেন্টের উপর রাখতে পারেন, তখন পর্যন্ত সিগন্যালটা হচ্ছে ডিভাইসটা অন থাকবে। ওকে, তো আমরা সংজ্ঞাগুলো জেনে গেছি এবং এগুলো আসলে পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। এখানে আপনার কোশ্চেন আসতে পারে যে ডিফাইন দ্য অ্যাভালান্স ব্রেকডাউন অফ দ্য থাইরিস্টর using the following circuit diagram with supply voltage and gate voltage and VI characteristic curve of thyristor। তো আপনার এখানে দেখেন, আপনি হচ্ছে যদি এরকম কোশ্চেন আসে তাহলে আপনি কিভাবে দিবেন, এই যে এই দুইটা চিত্র এঁকে দিতে হবে। একটা হচ্ছে ভিআই বা আইভি ক্যারেক্টারিস্টিকটা, আর এখানে হচ্ছে আপনার একটা ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে আপনি বলবেন যে আমাদের হচ্ছে এটা সাপ্লাই ভোল্টেজ, আমরা হচ্ছে ডায়োড দিয়ে যখন এসিআরটা ফরওয়ার্ড ব্যাস হয়ে যাবে বা অন স্টেজে চলে যাবে, তখন আসলে এসিআর ট্রিগার হয়ে যাবে। ট্রিগার হয়ে যাওয়ার পরে আমাদের এটা ডায়োডের মতো কাজ করবে, এবং ফাইনালি যে কারেন্টটা আছে থাইরিস্টরের থ্রুতে, কারেন্টটা অবশ্যই আইটি পরিমাণ হবে, যেটা আইএল পরিমাণ মিনিমাম মেনটেন করতে হবে। তো এটা হচ্ছে আপনার লোড রেজিস্টার, আর এটা হচ্ছে আপনার থাইরিস্টরটা যখন ওটা অন স্টেটে আছে আমরা একটা ডায়োড দিয়ে রিপ্লেস করতে পারি। এই দুইটা চিত্র আপনাকে এঁকে বোঝাতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরো দুইটা, আরেকটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে থাইরিস্টরটা কিভাবে অন করব। তো থাইরিস্টরটা অন করার আপনার দুইটা মেথড আছে। একটা হচ্ছে হাই ভোল্টেজ মেথড। ইফ দ্য ফরওয়ার্ড অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ ইজ গ্রেটার দেন দ্য ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ অথবা ব্রেক ওভার ভোল্টেজ, VBO sufficient leakage current flows to initiate regenerative turn on. This type of turn on may be destructive and should be avoided. মানে বলছে কি, আপনি যদি এই যে এসসিআরটা আছে, এই এসসিআরটা আছে, এই এসসিআর এর অ্যাক্রসে আপনি এরকম ভোল্টেজ প্রোভাইড করলেন, ঠিক আছে, এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজ প্রোভাইড করলেন, কোনো গেট ট্রিগার আমরা আপাতত দেই নাই, আমরা এটা হচ্ছে এসসিআর এর অ্যাক্রসে ভিএ কে প্রোভাইড করছি। এখন এই ভিএ কে টা যদি আমাদের ভিবিও থেকে বেশি হয়,
বিবিও বা ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ থেকে বেশি হয়, সেক্ষেত্রে আপনার এটা মানে কারেন্ট ফ্লো শুরু করে দিবে। ঠিক আছে, সেই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি বিবিও থেকে কম হয় সেক্ষেত্রে কি হবে? বিবিও থেকে কম হলে আমাদের কারেন্ট ফ্লো হবে না। এখন এই জিনিসটার একটা আমাদের নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডটা হচ্ছে কি যে মানে এত বেশি ভোল্টেজ লাগে অনেক সময় সিআর গুলোকে টার্ন অন করতে, আর সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রাকটিভ মানে ডিভাইসটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমরা অবশ্যই গেট কারেন্টটা ইউজ করব। ইফ এ থাইরিস্টর ইজ ফরওয়ার্ড বায়াসড, the injection of gate current by applying positive gate voltage between the gate and cathode terminal turns on a thyristor. As the gate current is increased, ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ ইজ ডিক্রিজড। মানে হচ্ছে বলছে কি, আপনি যদি এখন গেটের একটা সিগন্যাল দেন, ঠিক আছে, গেটে আপনি সিগন্যাল অ্যাড করলেন, যেটা হচ্ছে আমাদের গেটে একটা সিগন্যাল অ্যাড করেন। গেটে সিগন্যাল অ্যাড করলে কি হবে, আমাদের এই যে ভোল্টেজ লেভেলটা বা ভিভিও লেভেলটা এটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, ধরেন আইজি পরিমাণ গেটের জন্য ভি1 লেভেল, এরপরে আরেকটু বাড়ালেন কারেন্ট, তাহলে আমাদের ভোল্টেজটা আরো কমে আসবে। তারপরে আরেকটু কারেন্ট বাড়ালেন, তাহলে আমাদের ভোল্টেজটা কমে যাবে। তো এইভাবে আসলে আমরা গেট কারেন্টের মাধ্যমে ভি1 এর মান অরিজিনাল ভিও থেকে কমিয়েও ব্যবহার করতে পারি। তার মানে আসলে এটা আমাদের সবচেয়ে সেফেস্ট ওয়ে। মানে হচ্ছে আপনার গেট কারেন্টটা দিলে আমাদের ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে এবং সার্কিটটা খুব সহজেই উইদাউট হাই ভোল্টেজ ট্রিগার করা যাবে। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে মানে আমাদের যখন ভিবিও রিচ করছি আমরা, তখন আসলে গেট কারেন্টটা জিরো। তার মানে আসলে আমরা বলতে পারি যে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ আমরা যখন রিচ করবো, তখন আসলে আমাদের গেট কারেন্টের কোনো প্রয়োজন নাই। এসসিআরটাকে গেট কারেন্ট দিয়ে ট্রিগার করার কোনো প্রয়োজন নেই, এটা এমনি এমনি ট্রিগার হয়ে যাবে। কিন্তু এটা ডিস্ট্রাক্ট। ওকে। আচ্ছা, বেশ কিছু আমাদের থাইরিস্টর কন্ট্রোল থাইরিস্টর আছে, শুধু এসসিআরই না, আমাদের অন্য ধরনের থাইরিস্টরও আছে। তো এসসিআরটা অনেক কমন, বা ফেজ কন্ট্রোল থাইরিস্টর আমরা বলতে পারি এসসিআর কে। এছাড়াও বিসিটি, এসিএসআর, এলএ, এসসিআর, ট্রায়াক আছে। ট্রায়াকটাও আপনারা দেখবেন ল্যাবে, আমাদের এসসিআরটা ল্যাবে আছে। এরপরে আরসিটি, জিটিও, গেট টার্ন অফ থাইরিস্টর, এটাও হয়তো ল্যাবে আছে আমাদের। মোস্ট টার্ন অফ থাইরিস্টর, এরপরে এছাড়াও নানা ধরনের হচ্ছে আমাদের এসসিআর আছে। জিটিওস এন্ড আইজিসিটিস, আইজিসিটি মানে ইন্টিগ্রেটেড গেট কমিউনিকেটেড থাইরিস্টর, এগুলো হচ্ছে আমাদের হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে আরো বেশি ইউজ। তো এই চ্যাপ্টারটা ছিল আমাদের থাইরিস্টরের পরিচিতি। আমরা এরপরে থাইরিস্টরের আসলে অ্যাপ্লিকেশনটা দেখব। তো চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের কন্ট্রোলড রেকটিফায়ারের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চ্যাপ্টার 4টা হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ার। এবার আমরা করব কি, এবার এই যে আগের চ্যাপ্টার গুলোতে আমরা হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফায়ার গুলো পড়েছি, সে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফায়ার গুলোকে আমরা কি করব, আমরা হচ্ছে থাইরিস্টর, সেখানে ডায়োড গুলোকে আমরা থাইরিস্টর দিয়ে রিপ্লেস করে দিব। ফর এক্সাম্পল, control rectifiers can be built by replacing the diodes with thyristor based on firing angle. The output level of the rectifier is controlled. আমরা হচ্ছে এই যে ফায়ারিং অ্যাঙ্গেল এর বেসিসে আমরা হচ্ছে আউটপুট লেভেলটা কন্ট্রোল করতে পারি। সো ফর দ্য ফলোইং সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, আমরা একটা রেকটিফায়ার দেখতেছি, এটা আমরা আগেও করছি সার্কিটটা ডায়োড দিয়ে। আমরা যদি এখন এটার আউটপুট ভোল্টেজটা দেখি, আমরা হচ্ছে এই যে এখানে আমাদের ইনপুটটা আমরা প্লট করেছি, যেটা হচ্ছে পাই টু পাই এর মধ্যে অবস্থিত একটা সাইনোসয়েডাল কার্ভ। এখন আমরা গেট ট্রিগারটা দিয়েছি আলফা পজিশনে, একটা গেট ট্রিগার দিয়েছি। তো গেট ট্রিগার দেওয়ার কারণে আমাদের থাইরিস্টরটা কি হয়ে গেছে, থাইরিস্টরটা অ্যাক্টিভেট হয়ে হচ্ছে যে ইনপুটটা আছে ওই ইনপুটটাকে ফলো করতেছে, তাই না? কারেন্ট ফ্লো হচ্ছে এবং ফাইনালি ভোল্টেজটা আমরা পাবো কি একদম এক্স্যাক্টলি ইনপুটেরটা। দেখেন, আপনারা যদি ম্যাচ করে দেখেন, আমাদের ইউজুয়ালি আমরা যখন ডায়োডে ছিলাম, তাহলে ডায়োডের ক্ষেত্রে আমরা পুরাটাই পাইতাম, তাই না, ভোল্টেজ কার্ভ। কিন্তু থাইরিস্টরের ক্ষেত্রে আমরা যখন থেকে এটাকে ট্রিগার দেওয়া হয়েছে, সেই তখন থেকে আমাদের এটা কন্ডাক্ট করা শুরু করবে। আর নেগেটিভ সাইডে তো অবশ্যই কন্ডাক্ট করবে না, সেই জন্য এটা নেগেটিভ সাইডে জিরো। তাহলে ভোল্টেজ অনুযায়ী আমাদের আসলে কারেন্টটাও সেম ভাবে প্রবাহিত হবে, বা কারেন্টের কার্ভটাও সেম থাকবে, যেহেতু এটা রেজিস্টিভ লোড। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের বের করতে হবে যে আসলে থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কি। আমরা আগে কিন্তু পড়ছি যে আমাদের হচ্ছে একটা ডায়োড, ডায়োডের অ্যাক্রসে যদি আমরা সাইনোসয়েডাল কার্ভ পাঠাই, তাহলে ফরওয়ার্ড বায়াসে যদি ডায়োডটা হয়, তাহলে হচ্ছে আমাদের এখানে শুধু পজিটিভ হাফ সাইকেলটাকে সে রেপ্লিকেট করবে। আর ডায়োডের অ্যাক্রসে আমরা যে যে অংশটুকু পাচ্ছি না আউটপুটে, ওই অংশটুকু পাবো।
তেমনি ভাবে এসসিআর এর ক্ষেত্রেও আপনি যে অংশটুকু বাকি আছে, যেমন এই অংশটুকু আপনি এসসিআর এর অ্যাক্রসে পাবেন, এই অংশটুকু বাকি আছে, এই অংশটুকু আপনারা এসসিআর এর অ্যাক্রসে পাবেন। তো আমরা যখন কার্ভ আমরা যখন কার্ভ গুলোকে আহ, আঁকতে পেরেছি, তারপরে আমাদের কাজ হচ্ছে কি, পরে আমাদের কাজ হচ্ছে এভারেজ এবং আরএমএস বের করা। আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি, আমাদের সরি ইন্টিগ্রেশন করি, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কি, আমাদের এই যে এই অংশটুকুকে আমাদের এরিয়া বের করতে হবে। তো এই অংশটুকু কার্ভ হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ, তাহলে আমাদের আলফা থেকে পাই পর্যন্ত অংশ আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে বলতে কি, আমাদের আসলে পুরাটাই একটা সাইকেল, তাই না? এই পুরাটাই একটা সাইকেল। তো এই সাইকেলের মধ্যে মান আছে হচ্ছে এতটুকু, তো আমাদের আসলে আমরা পুরাটার সাপেক্ষেই ইন্টিগ্রেশনটা করব, কিন্তু যেহেতু এতটুকু মান আছে, এতটুকু মান আমরা ইন্টিগ্রেশনের লিমিটে বসাবো। তো সেজন্য সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিডিসি ইজ ইকাল টু 1/2 পাই, এই 2 পাইটা আসছে ওই যে আমরা পুরা সাইকেলটা 2 পাই এর সমান, এবং আলফা থেকে পাই পর্যন্ত আমাদের মান আছে, সেজন্য আমরা ইন্টিগ্রেশনটা এটার সাপেক্ষে করবো। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি, আমরা পাবো হচ্ছে bm/2 পাই 1 + cos আলফা। এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ থাইরিস্টর কন্ট্রোল বা কন্ট্রোল হাফ ওয়েভ রেকটিফায়ারের বিডিসি বা বি এভারেজ এর মান, সরাসরি ইকুয়েশন। ওকে, তো আমাদের এবার আরএমএস বের করতে হবে। আরএমএস বের করার নিয়মটাও কিন্তু আমরা আগে শিখেছি, সেটা হচ্ছে আমাদের রুট করতে হবে, তারপরে ওই যে 1/2 পাই দিতে হবে, আর তারপরে হচ্ছে সব যেই ইনপুটটা ছিল, মানে এই যে এই অংশটুকু পুরাটাকে স্কোয়ার করতে হবে। তো দেখেন, রুট করলো, তারপরে মিন করলো আর এম, এবং এস মানে হচ্ছে স্কোয়ার, এই যে পুরো অংশটুকুকে স্কোয়ার করেছে। তো এই অংশটুকু ইন্টিগ্রেশন করলে আপনারা পাবেন bm/2 √1 - আলফা/পাই প্লাস sin 2 আলফা/2 পাই। তো এই দুইটা মান হচ্ছে আমাদের আসলে একটু মনে রাখতে হবে যে আমাদের ম্যাথ করার সময়, ঠিক আছে না? আমাদের ম্যাথ করার সময় একটু মনে রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। আমরা এই ইন্ডিকেশনটা আমরা আগেও করেছি, আপনারা যদি বাসায় একটু চেষ্টা করেন তাহলে পারবেন। ওকে, ফাইনালি আমাদের এরপরে আমাদের হচ্ছে আরেক ধরনের আসছে, সেটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, আমরা যদি সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারটা দেখি, আমাদের ডায়োড গুলোকে আমরা থাইরিস্টর দিয়ে রিপ্লেস করে ফেলছি, তাহলে এখানে আমাদের আউটপুটটা কি হওয়ার কথা? আউটপুটটা হওয়ার কথা, থাইরিস্টর যে অ্যাঙ্গেলে ফায়ার হবে ওই অ্যাঙ্গেলে আমাদের ইনপুটকে সে ফলো করবে। পরবর্তী সাইকেলে আমরা নেগেটিভ হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে সে রেপ্লিকেট করেছে, নেগেটিভ হাফ সাইকেলে কি করবে, সে হচ্ছে আমাদের সেম ভাবে যে অ্যাঙ্গেলে ফায়ার হয়েছে ওই অ্যাঙ্গেলে সে ইনপুটকে রেকটিফাই করে কি করবে, ফলো করবে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে মানে আপনি যদি ফুললি রেজিস্টিভ লোড নেন, তাহলে হচ্ছে আপনার এই যে এই দুইটা চিত্র আঁকলেই হবে। কিন্তু আপনাকে যদি চিত্র বলতে আর কি, এই দুইটা হচ্ছে আপনার ওয়েভ শেপ। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কোশ্চেন করতে পারেন যে স্যার এখানে আসলে নেগেটিভ সাইডে এরকম আসতেছে কেন? নেগেটিভ সাইডে আসতেছে কারণ এই যে ইন্ডাক্টরটার কারণে, এখানে যে লোডটা দেখানো হয়েছে এটা হচ্ছে আসলে ইন্ডাকটিভ লোড। ইন্ডাক্টর থাকার কারণে হবে কি, ইন্ডাক্টর থাকার কারণে যখন আপনার পজিটিভ হাফ সাইকেলের অংশটুকু, মানে আপনি যখন এই যে নেগেটিভ হাফ সাইকেলে রিচ করবেন, তখন কিন্তু আসলে ফরওয়ার্ড বায়াসে থাকা অ্যাক্টিভেটেড যেই ডায়োড গুলো T1 এবং T2 বা এসসিআর গুলো, এগুলো কিন্তু আসলে কন্ডাক্ট করবে না। কন্ডাক্টটা করবে কি, এই ইন্ডাক্টরটা আপনাকে কারেন্ট সাপ্লাই দিয়ে এরকম পর্যন্ত অবস্থায় নিয়ে যাবে। ঠিক আছে, তার মানে যতক্ষণ পর্যন্ত T1 T2 আছে, T1 T2 হচ্ছে নিজেরা কন্ডাক্ট করবে হচ্ছে পাই পর্যন্ত, এবং বাকি অংশটুকু আপনার সাপ্লাই হবে ইন্ডাক্টরের মাধ্যমে। একইভাবে পরবর্তী সাইকেলে T3 T4 যখন অ্যাক্টিভেটেড আছে ফায়ারিং অ্যাঙ্গেল হওয়ার পরে, তারপরে তারপরে 2 পাই এর পরে বাকি অংশটুকু ইন্ডাক্টরের দ্বারা supply। এখন যদি আমাদের এটা ইন্ডাক্টর না থাকতো, শুধুমাত্র রেজিস্টিভ হতো, তাহলে আমাদের আর এই অংশগুলো দরকার ছিল না, আমাদের শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলের কার্ভ গুলো আঁকলেই হতো। আচ্ছা, এরপরে আমাদের কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে এভারেজ এবং আরএমএস বের করা। আমরা এভারেজ যদি করি 2/2 পাই,
আলফা, আলফা পাই প্লাস আলফা, যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পাই থেকে আহ, আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত আমাদের কন্ডাক্ট হয়েছে, তাই না? এই যে আমাদের হচ্ছে এই যে এই কার্ভটা পাই থেকে পাই প্লাস আলফা পর্যন্ত আছে। তো এই জন্য আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা করব কি আলফা থেকে পাই প্লাস আলফা। আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি আমাদের ফাইনালি আসবে হচ্ছে 2 bm ডিভাইড বাই পাই কজ আলফা, 2 bm divided by pi cos alpha. The RMS value of the output voltage, RMS টা কিভাবে আমরা করব, আমরা হচ্ছে রুট করব, রুটটা হচ্ছে এই যে হাফ টু দি পাওয়ার হাফ দিয়ে প্রকাশ করা হয়েছে, ডিভাইড বাই 2 পাই আলফা, পাই প্লাস আলফা বি স্কোয়ার বিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটা যদি আমরা ইন্ডিকেশন করি, আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই একটা কি পাবো, আরএমএস ভ্যালু পাবো। ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই একটা আরএমএস ভ্যালু পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা লাইন বলেছে, যেটা আমি একটু আগে বললাম, উইথ এ পিওরলি রেজিস্টিভ লোড থাইরিস্টর টি ওয়ান টি টু ক্যান কন্ডাক্ট কন্ডাক্ট আলফা টু পাই প্লাস আলফা। তো আপনি যখন পিওরলি রেজিস্টিভ লোড চিন্তা করবেন তখন এটা আলফা থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, ঠিক আছে। আর থাইরিস্টর টি থ্রি টি ফোর কন্ডাক্ট আলফা পাই, আলফা প্লাস পাই থেকে 2 পাই পর্যন্ত। তো পিওরলি রেজিস্টিভ লোড যখন আমরা কানেক্ট করব তখন আমাদের আলফা থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখন হচ্ছে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। এখানে আপনাদের প্রথমে বলা আছে, ড্র দ্য আউটপুট ওয়েভফর্ম অফ এ এসসিআর কন্ট্রোল সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ এন্ড ফুল ওয়েভ রেকটিফায়ার, ট্যাবুলেট দেয়ার এভারেজ এন্ড আরএমএস আউটপুট ভোল্টেজ। তো এটা কিন্তু একটু আগে আমরা করলাম। আমাদের হচ্ছে এসিআর কন্ট্রোল সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্ভ গুলো কিন্তু এখানে আছে আপনার। এখানে চিত্রটা আঁকবেন, তারপরে এই কার্ভ গুলো দেখাবেন, এভারেজ আরএমএস লোড দেখাবেন, মানে ক্যালকুলেশনটা দেখাবেন, তারপরে এই চিত্র, এই লোড, এই ওয়েভ ফর্মটা ড্র করবেন, তারপরে এভারেজ আরএমএস এর ক্যালকুলেশনটা দেখাবেন। যদি ক্যালকুলেশন বেশি কঠিন মনে হয়, আসলে এখানে বলে নেই, এখানে ট্যাবুলেট করতে বলেছে, তা আপনি ফাইনালি ট্যাবুলেটটা করে দিতে পারেন। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথে বলা আছে কি, আচ্ছা এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথে বলা আছে, দ্য কনভার্টার ইন ফিগার ওয়ান ইজ কানেক্টেড টু এ 120 ভোল্ট 60 হার্জ সাপ্লাই and the has a purely resistive load of 10 ohm. If the delay angle is pi by 2, determine the output curves of V output, I output and VT1. প্রথমে আমাদের এ নাম্বারে বলছে কি, এ নাম্বারে বলছে আমাদের আউটপুট কার্ভটা বের করতে। তাহলে আসলে আমরা বের করি আউটপুট কার্ভ। প্রথমে আমরা রাখবো ইনপুটটা, এটা হচ্ছে আমাদের ভিএস, তারপরে হচ্ছে আমাদের ভি আউটপুট আমরা রাখবো, তারপরে রাখবো হচ্ছে আমরা আই আউটপুট, ফাইনালি রাখবো হচ্ছে আমরা VT1। ঠিক আছে। তো আমাদের প্রথমে যে ইনপুটটা, এটা হচ্ছে আমরা সাইনোসয়েডাল, আমরা এখানে কার্ভ দেখে বুঝতে পারতেছি যে এটা থেকে বুঝতে পারতেছি যে আমাদের সাইনোসয়েডাল, যেটার ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের ভিএম, পিক ভ্যালুটা হচ্ছে আমাদের কি ভিএম। আচ্ছা, তাহলে এখানে আমার যখন এসসিআর আছে এবং ফায়ারিং অ্যাঙ্গেলটা কি পাই বাই টু, তার মানে আমাদের হচ্ছে এখানে ইনপুটের হাফ ওয়েভ হচ্ছে পাই, আর এটা হচ্ছে আমাদের 2 পাই, এবং এটা ট্রিগার হয়েছে কি পাই বাই টু তে, পাই বাই পাই বাই টু তে সে ট্রিগার হয়েছে। তাহলে আমাদের আউটপুটটা কি হবে? আচ্ছা, এখানে এখানে একটা এখানে 120 ভোল্ট অলরেডি আমাদের দেওয়া আছে, তো আমাদের হাইয়েস্টটা যেটা বা হচ্ছে পিকটা যেটা, সেটা ভিএম না দিয়ে আমরা সরাসরি বলতে পারি এটা 120 ভোল্ট, এটা বলতে পারি আমরা 120 ভোল্ট।
120 ভোল্ট, আর নিচে -120 ভোল্ট। আচ্ছা, এখন আমাদের বলা হয়েছে কি যে আলফা π/2 তে সে হচ্ছে ট্রিগার করেছে, তার মানে এই পজিশন থেকে আমরা আমাদের এসিআরটা ট্রিগার হয়েছে, তাইলে আউটপুটের ইকুয়েশনটা হবে কি? আউটপুটের ইকুয়েশনটা হবে এই যে এখান থেকে পাই পর্যন্ত। হাফ ওয়েভ যেহেতু, তার মানে আসলে আমাদের আর এখানে কোনো ভ্যালু নেই, এইটার এই পাশেও কোনো ভ্যালু নেই, 5 পর্যন্ত আমাদের কোনো ভ্যালু নেই। তাহলে এটাই হবে আমাদের আউটপুট, যেটার ম্যাক্সিমাম হবে 120 ভোল্ট। বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে আপনার আই নটটা আঁকবো। তো আই নটের মান আসলে কত হবে? আই নটটা হবে আমাদের, যেহেতু এটা ম্যাক্সিমাম দেওয়া আছে, তাহলে 120/10। আমরা জানি বি ইজ ইকাল টু আই আর, ওহমের সূত্র অনুযায়ী। তো এখানে বি আই আর, তাই না? আইডিয়ালি যদি আমাদের এসসিআর না থাকতো, তাহলে আই আই এর মানটা হতো হচ্ছে আমাদের 120/10 sin ωt, বা 12 sin ωt, তাই না? 12 sin ωt। 12 sin ωt। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ কারেন্ট হবে কত? 12। তো আমরা এটা এভাবে, কারেন্টের ওয়েভ ফর্মটা অ্যাকচুয়ালি ভোল্টেজের ওয়েভ ফর্মের মতোই হবে, কিন্তু এটার হাইয়েস্ট ভ্যালু হবে আমাদের 12 অ্যাম্পিয়ার। 12 অ্যাম্পিয়ার। আচ্ছা, ফাইনালি আমাদের বলা হয়েছে যে ভিটি বের করতে, তাই না? ভিটি বের করতে, যেটা বের করতে, এটা বের করতে হলে আমাদের আসলে চিন্তা করতে হবে এরকম ভাবে যে এই যে আউটপুটের অ্যাক্রস, আউটপুট ছাড়া বাকি যা যা আছে ইনপুটের, ওই সব অংশটুকুই হবে আমাদের ভিটি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভিটিটা হবে, এখানে গিয়ে থেমে যাবে সে, তারপরে এখানে জিরো ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে আবার পাই থেকে শুরু হয়ে 2 পাই পর্যন্ত সে ফলো করবে। তাহলে এখানে আমাদের এটা বলতে পারি আউটপুটটা হচ্ছে 120 ভোল্ট, আগের মতোই। আগের মতোই 120 ভোল্ট আমরা। 120 ভোল্ট আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে বিটা রেক্টিফিকেশন এফিসিয়েন্সি। আমরা জানি রেক্টিফিকেশন এফিসিয়েন্সির মান কত? রেক্টিফিকেশন এফিসিয়েন্সিটা হবে পিডিসি/পিএসসি। আমরা যদি একটু লিখি এটা, বি নাম্বার হচ্ছে আমাদের রেক্টিফিকেশন এফিসিয়েন্সি, এটা হবে হচ্ছে আমাদের পিডিসি/পিএসসি। আচ্ছা, এটা হবে কি? এটা হবে হচ্ছে আমাদের ভিডিসি বা ভি এভারেজ, আর এটা হবে কি আইডিসি। আর এটা এটা হবে হচ্ছে আমাদের ভিআরএমএস ডিভাইডেড বাই আইআরএমএস। তো আমরা যদি এটা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিআরএমএস এবং আইআরএমএস টা বের করতে হবে। আমরা একটু আগের স্লাইডেই কিন্তু আমরা শিখেছি যে আমাদের হচ্ছে কি 19.09 হবে এখানে। সরি। আর এফিসিয়েন্সিটা হবে এখানে 19.09 হবে আমাদের, 19.09। আচ্ছা, এটা যদি আমরা করি ভাগ, আনসার ভাগ করি 2.43,
স্কোয়ার করলে 20.26 আসে। এত বেশি আসে না, এটা আসে হচ্ছে 20.2 আর 20.3। আর এখানে আমাদের 19.2 হবে, 19.1। 42.43 ভাগ 19.1, এখানে আমাদের আসবে হচ্ছে কত, 2.22। এটা আসবে 1.98। আর ফাইনালি হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর, তাই না? রিপল ফ্যাক্টর বের করতে বলছে, যেটা হচ্ছে রিপল ফ্যাক্টরের সূত্রটা কি ছিল আমরা একটু দেখে আসি। রিপল ফ্যাক্টর ছিল আমাদের হচ্ছে, রিপল ফ্যাক্টর না, পিক ফ্যাক্টর, ভিএম বাই ভিআরএমএস। এখানে কি পিক ফ্যাক্টর বের করতে বলছে? ও না, পিক ফ্যাক্টর বের করতে পারে না, আমাদের ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে বলছে। তো ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর আমরা জানি, টিইউএফ ইজ ইকুয়াল টু আমাদের কত, বিএসসি, তাই না? বিএসসি, বিডিসি হবে, বিডিসি ডিভাইডেড বাই ভিএসআইএস। এখানে ক্যালকুলেশনটা হবে কি, এখানে ক্যালকুলেশনটা হবে হচ্ছে আমাদের ভিডিসি অলরেডি আমরা জানি 19.1, আর এখানে হবে √2 ইন্টু 120 ডিভাইডেড বাই 120, মানে এটা ভিএসআইএস বলতে ভিএট আর কি, 120 ডিভাইডেড বাই √2 ইন্টু হবে হচ্ছে আমাদের আইএম বাই কত, আইএম বাই 2। যেখানে হচ্ছে আইএম এর মানটা, আইএম বাই 0.5, আইএম বাই 2 0.5 ইন্টু আইএম হবে। তো এখানে আইএম এর মানটা হবে কত, আইএম এর মানটা হবে হচ্ছে আমাদের কারেন্টের ম্যাক্সিমাম মানটা ছিল হচ্ছে 12, 12 বাই, আমরা যদি এটা ক্যালকুলেট করি, 2 ইন্টু টাকা, 3 ইন্টু 6। এখানে ট্রান্সফরমার রিলেশন হবে কত, 0.026। এটা যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে যাই তাহলে 2.6%। আর কি পুরো ম্যাথটা, এখানে মাঝখানে আমাদের cos 90 ডিগ্রি মানটা একটু ভুল হয়েছিল, এটা আপনারা প্রপারলি ম্যাথটা দেখলে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আশা করি বোঝা গেছে এই ম্যাথটা ইম্পর্টেন্ট এর জন্য। আচ্ছা, এর আগে এছাড়া আরো কিছু ম্যাথ আছে যেগুলো আপনারা সলিউশন করে দেওয়া আছে, এবং আগের ম্যাথটারই অর্ধেক, সেগুলো আশা করি পারবেন। আমি চেষ্টা করবো এটার একটা কমপ্লিট সলিউশন দেওয়ার জন্য। আচ্ছা, আর আউটপুট থ্রি ফেজ রেকটিফায়ারে যদি আমরা সবগুলো ডায়োড হচ্ছে কি এসসিআর দিয়ে রিপ্লেস করি, সেক্ষেত্রে আসলে আমাদের কি এই যে এরকম কার্ভটা পাবে, যেখানে আমাদের ট্রিগার হবে সেখান থেকে আমরা শুধুমাত্র আউটপুট পাবো। আশা করি এটা বুঝতে পারবেন, এটা খুব বেশি সমস্যা না। তো এটার ক্ষেত্রে এভারেজটাও আমরা ডিরাইভ করে বের করতে পারি। এটা একটু কমপ্লেক্স ডিরাইভেশন, সেক্ষেত্রে আসলে আপনারা ফুল ফাইনাল মানটা দেখতে পারেন। ফাইনাল মানটা আমাদের হচ্ছে আউটপুটের সাথে একটা কজ আলফা গুণ হবে, আর এই ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের বুঝতে খুব বেশি অসুবিধা হবে না। তো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর আমরা না হয়ে থাকলে এখানে স্টপ করবো আজকে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার ক্লাস কি তাহলে শনিবারই হবে? হ্যাঁ, ক্লাস তো আমি আপনার ইয়াতে দেখলাম,
দেখলাম শনিবারেই। তো আমরা শনিবারেই নেওয়ার চেষ্টা করবো, যদি চেঞ্জ হয় তাহলে পরে জানাবো। শনিবারে আমি দেখছি আমরা রুটিন স্যার রুটিনে আর শুনছিলাম কি। স্যার আমরা শুনছিলাম স্যার মঙ্গলবারে। মঙ্গলবারে তো আসলে মঙ্গলবার না তো মঙ্গলবারে এখন একটা সমস্যা কি, মঙ্গলবারে মিটিং থাকে এখন, এটা তো সমস্যা নাই স্যার, নেন শনিবারে। মিটিং থাকে বলতে কি আমার নিজের বাসায় আসতে পারি না, অনেক সময় দেখা যায় 6:30 বা বেশি বেজে যায়। সেক্ষেত্রে আসলে কিভাবে হবে মঙ্গলবারে আমার, মঙ্গলবার একটু ডিফিকাল্ট হয়ে যায় বুঝছেন, শনিবারেরটাই বেস্ট থাকে। দিনে শনিবারই স্যার দিন। সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা তা জাকির হোসেন আছেন? জাকির হোসেন, তারপরে আব্দুর রহিম, আনসারুল হক, ইসমাইল হোসেন, সৌরভ প্রেজেন্ট দাস। স্যার। আচ্ছা আচ্ছা। সৌরভ দাস শুভ, নিলয় কুমার দাস, শাকিল আহমেদ, এরপরে কৃষ্ণ কুমার, Yes, sir. জয়- জয়ন্ত রয়। জয়ন্ত রয় না, একটু আগে কথা বলছে। স্যার শাকিল আহমেদ। স্যার নীলয় কুমার দাস আছে। Yes, sir. আচ্ছা এরপরে Yes, জোস sir. মিয়া, Yes, sir. এরপরে হেমন্ত দেবনাথ, ইয়েস স্যার। তারপরে আব্দুল্লাহ নোমান, Yes, sir. আব্দুল্লাহ কাফি আছেন নাই, আশিকুজ্জামান নয়ন, মোহাম্মদ আলী, আতল ইয়েস স্যার, হোসেন, মোহাম্মদ আলী আছি। রাতুল হোসেন, ইয়েস স্যার। হাসিব মাহমুদ, ইয়েস স্যার। মাহমুদ হাসিবুল হাসান আসিফ, প্রেজেন্ট স্যার। নাজিম উদ্দিন, প্রেজেন্ট স্যার। জি এম মিরাজ, ইয়েস স্যার। হেলাল আহমেদ, স্যার উনি আসছে স্যার, ওই যে ইয়া হয়ে গেছে তো। ইশরাক মাহবুব, Yes, sir. Yes, sir. Hello, Ahmed, sir. হেলাল উদ্দিন, ইয়েস স্যার। নাজমুল হাসান কেটে আছে, দিছে স্যার। সাদমান সাকিব, ইয়েস স্যার। শামীম সাজ্জাদ। আচ্ছা, শামীম সাজ্জাদ নাই। সোহানুর রহমান একজন এখানে আমাকে আইডি দিয়েছে, কিন্তু আসলে সে মনে হয় অন্য সেকশনের। তারপরে 39 কে 39 আইডি নাজমুল স্যার হাসান। হেলাল আহমেদ দিয়েছিলেন স্যার। দাঁড়ান একটু, দিছে দিছে। হেলাল আহমেদ দিছি, হ্যাঁ দেওয়া আছে। কারো কি মিসিং আছে? জাকির হোসেন, আব্দুর রহিম, আনসারুল হক, শুভ দাস, তারপরে আব্দুল্লাহ কাফি, আশিকুজ্জামান নয়ন, শামীম সাজ্জাদ। স্যার নয়ন ছিল দেখছিলাম, সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছিল। নয়ন দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আপনাদের এখানে কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আর নয়তো মিটিং শেষ করে দেবো। আচ্ছা তাহলে আমরা রাখতে পারি আজকে, ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের ইনশাল্লাহ। আর এখন থেকে আপনাদের ক্লাসরুম আর জুম এটাই মেনটেন করবো আমরা। টিমসটা আপাতত একটু পজ থাকুক, দেখি কোনটা সুবিধা।